হ্যালো 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 সকল মাধ্যমিকের যোদ্ধাদের টপাস বাংলায় স্বাগত জানাই। আমরা যে টপিকটি করছিলাম সেটা হচ্ছে আলোর প্রতিফলন, এবং তারপরে আমরা আলোর প্রতিসরণ করেছি। সেই প্রতিসরণে আমরা কাঁচের যে স্ল্যাব আছে সেই কাঁচের স্ল্যাবের মধ্যে প্রতিসরণ কেমন হয়েছিল সেগুলো পড়েছি। আজকে যে টপিকটা হবে সেটা হচ্ছে প্রিজমের টপিক। তোমাদেরকে ধাপে ধাপে ধারণা বা কনসেপ্টগুলোকে ভালো করে বিল্ড আপ করতে হবে, কারণ আমাদের যোদ্ধাদের এটা মনে রাখতে হবে যে যুদ্ধতে যাওয়ার আগে প্রস্তুতির সময় যতটা ঘাম বেরোবে, যুদ্ধতে গিয়ে ততটাই রক্তপাত কম হবে। অর্থাৎ তোমরা পরীক্ষার আগে যতটা কনসেপ্ট বিল্ড করতে পারবে, ধারণা বিল্ড করতে পারবে, ততই কি হবে, পরীক্ষাতে কিন্তু তুমি কম তোমার রক্তপাত হবে, মানে তুমি কম কঠিন পরিস্থিতিতে পড়বে, তুমি সহজেই কি করবে, পরীক্ষায় বাজিমাত করতে পারবে। তো এইটা মাথায় রেখে চলো, দেখবে ধাপে ধাপে করে সবই ঠিক হবে এবং তোমাদের এক্সামও ভালো হবে। তো আজকের যে টপিক সেটা হচ্ছে প্রিজমের পার্ট আমরা করব। সেই প্রিজমের গঠন কেমন হয় সেগুলো নিয়ে আজকের আলোচনা। তো শুরু করা যাক। সো এখানে আমি প্রিজমের ছবি এঁকেছি। দেখো তোমাদের বইতে যেই ছবিটি আছে সেই ছবিটাই কিন্তু আঁকা হয়েছে, কিন্তু সাথে আমি তোমাদের দেখানোর জন্য প্রিজম এনেছি। ঠিক, ওকে। তো এইটা হচ্ছে প্রিজম। সো এই প্রিজমের এই যে এখানে 3D তে যে ছবিটা আঁকা হয়েছে সেটা হচ্ছে এইভাবে আঁকা হয়েছে, এইভাবে দেখে নাও, এইভাবে কিন্তু এই ছবিটার সঙ্গে ম্যাচ করে। ঠিক আছে, এই ছবিটার সাথে এইভাবে করে কিন্তু এটা আঁকা হয়েছে 3D তে দেখানোর জন্য। ঠিক, তো তোমাকে আগে প্রিজম সম্পর্কে জানতে হবে যে এই প্রিজমে কি কি আছে, কতগুলো তল আছে একটু দেখে নি। এই প্রিজমে মোট 5খানা তল আছে। ঠিক, কি কি তল দেখো, এই যে যেটাতে বসে আছে, এই যে যেটা আমার হাতের উপরে, এই যে তলটা আছে এটা একটা তল, আর এটা হচ্ছে আয়তকার তল। দেখো আয়তকার তল, আমি ঘুরিয়ে দিচ্ছি, আবার তুমি একটা আয়তকার তল দেখতে পাবে একটা। আচ্ছা, যেটা তুমি দেখতে পাচ্ছ সেটাতে আমি একটা মার্ক করে দিই, এই কালো। ঠিক, তো এটা একটা তল, তারপরে এখানে আর একটা তল, ঠিক দুটো, এখানে আবার একটা, 3টে আয়তকার তল। আবার ফিরে এলে ওই দাগটা চলে এসছে, এটা গোনা হয়ে গেছে। তার মানে 3টে আয়তকার তল আছে। 3টে আয়তকার তল, তাহলে কোনটা কোনটা? EF GH আয়তকার, DKGF আয়তকার, EDKH আয়তকার। তো 3টে আয়তকার তল আছে, আয়তক্ষেত্রের মতো যেটা আয়তকার তল। আর দুটো ত্রিভুজের মতো, এই দেখো আগেরটা কিন্তু আয়তক্ষেত্র দেখিয়েছিলাম, এবার এটা ত্রিভুজ। একে ঘুরিয়ে ফেললে আর একটা ত্রিভুজ উল্টো দিকে আছে। সো দুটো ত্রিভুজ আকার তল আছে, যেটা হচ্ছে EFD আর একটা হচ্ছে KHG। সো একটি প্রিজমের 5টা তল থাকবে, তার মধ্যে 3টে আয়তকার থাকবে, দুটো ত্রিভুজের আকার থাকবে। ঠিক আছে, এবার কতগুলো নামকরণ এখানে কিন্তু আছে। প্রতিসারক তল, প্রধান ছেদ, প্রতিসারক কোণ, প্রান্ত রেখা আর ভূমি, এই নামকরণগুলো আমাকে একটু ডিসকাস করতে হবে কি আছে বইতে। সো প্রথমে হচ্ছে প্রতিসারক তল। প্রতিসারক তল মানে কি, এই যে ত্রিভুজ আছে, এই যে ত্রিভুজ, আমি এখানে লেজার লাইট ফেলতে পারি। ঠিক আছে, এই ত্রিভুজ থেকে আমি এইখানে আলোক রশ্মি ফেলতে পারি। তো আলোক রশ্মি এইভাবে গিয়ে এর মধ্যে প্রতিসরণ করে আবার নির্গত হয়ে যেতে পারে। সো এ থেকে বি পর্যন্ত গেল, বি থেকে সি পর্যন্ত গেল, সি থেকে ডি তে নির্গত হয়ে গেছে। সো এ বি আপতন রশ্মি, সি ডি হচ্ছে নির্গত রশ্মি। তার মানে আমি দুটো তলকে কিন্তু ব্যবহার করছি। কোন তল? এই তল, এই তল, এই পাশ থেকে যেটা পড়েছে সেই তল, আর এই দিক থেকে নির্গত হয়ে গেছে। ঠিক, তাহলে আমি দুটো তলকে ব্যবহার করছি। একটা হচ্ছে তল এক্স এক্স ড্যাশ, মানে আমি ধরে নিই, হ্যাঁ এক্স এক্স ড্যাশ, আর এইখানে ওয়াই নিচ্ছি। সো দুটো তল, একটা এক্স এক্স ওয়াই জেড করে নিই, এক্স ওয়াই আর জেড। একটা তল হচ্ছে এক্স ওয়াই যে তলটা থাকবে, এক্স ওয়াই যে তলটা থাকবে এইটা, এই যে যেটা এই দিকে আছে, এদিক থেকে আমি যেটা দেখতে পাবো সেই আয়তকার তলটা, সেই আয়তকার তলটা হবে। ঠিক, তো এটা একটা তল আর এটা আরেকটা তল।
সো এই দুটো তল, যে দুটো তলের মধ্যে আলোক রশ্মি আপতন হয়ে নির্গত হয়ে যাবে, সেই দুটো তলকে কি বলা হবে? প্রতিসারক তল হবে। সো প্রতিসারক তল হচ্ছে সেই তল যেই তলের মধ্যে আপতন রশ্মি পড়বে, যেই তলের উপরে, সেখান থেকে প্রতিসরণ হয়ে যেই তলের মধ্যে থেকে, যেই তলের ভেতর থেকে নির্গত হয়ে বাইরে বেরিয়ে আসবে, সেই দুটি তলকে আমরা প্রতিসারক তল বলবো। তাহলে কি স্যার এই নিচের তলটাকে বলবো না? এই যে নিচের তলটা, এই যে নিচের তল আমার তিনটের মধ্যে, তিনটে আয়তকারের মধ্যে একটাতে তো বসে থাকবে, একটা আয়তকার বসে থাকবে যেটা নিচে আছে, এটা ভূমি, ঠিক? তাহলে প্রতিসারক তল কোনটা হলো? এই পাশেরটা, এইটা যেটা তুমি দেখতে পাবে, আর একটা হচ্ছে এই পাশেরটা, এটা এই আয়তকার, এই আয়তকার। তার মানে আমি যদি আলো এইভাবে ফেলি তাহলে প্রতিসারক তল হয়ে যাবে ইডি কে এইচ আর এফ ডি কেজি, এফ ডি কেজি আর ই এইচ কে ডি, ই এইচ কে ডি, ই এইচ কে ডি। আর এই পাশে আমি যদি এইভাবে ফেলি আর আলো যদি এই তল থেকে বেরোয়, এই তল থেকে এভাবে করে বেরিয়ে গেছে, তাহলে প্রতিসারক তল যেটা হয়ে যাবে সেটা হয়ে যাবে ডি এফ জি কে। কেউ বলবে স্যার তাহলে আলোক রশ্মি যদি এদিক থেকে গিয়ে এদিকে বেরোয় যেত, এদিক থেকে বেরিয়ে যেত, মানে এটা নিচ্ছে আর এই নিচের যেটা আছে, তাহলে প্রতিসারক তল কোনটা হয়ে যাবে? এটার জন্য আমি যদি এখান থেকে এটা করি, 1 নম্বর রশ্মি আর 2 নম্বর রশ্মি যদি দেখা হয়, 2 নম্বর রশ্মিতে ঢুকে এইভাবে বেরিয়ে গেছে, তখন প্রতিসারক তল হয়ে যাবে 2 নম্বরের জন্য, এটা 1 নম্বরের জন্য। সো 2 নম্বরের জন্য হয়ে যাবে ইডি কে জি যেমন আছে থাক, ইডি কে এইচ, ইডি কে এইচ, আর একটা হয়ে যাবে তোমার ইএফ, ইএফ জি এইচ। তার মানে প্রতিসারক তল হচ্ছে যেই দুটো তলের মধ্যে দিয়ে আলোক রশ্মি ঢুকবে বা বেরিয়ে যাবে, একটা থেকে ঢুকবে আর একটাতে বেরিয়ে যাবে, ঠিক আছে? তো সব সময় এটা হবে না যে এটা প্রতিসারক, এই দুটো প্রতিসারক তল হতে পারে, আমাকে দেখতে হবে আলো কোনটা থেকে ঢুকছে, কোন তল থেকে বেরোচ্ছে, সেই দুটো তলকে আমরা কি বলবো? প্রতিসারক তল বলবো। তার মানে স্যার এইখানে এটা প্রতিসারক, এটা প্রতিসারক তখন হবে যখন আলো এদিক থেকে ঢুকে এর থেকে বেরোবে, এদিক থেকে ঢুকে, এদিক থেকে ঢুকে এই পাশে বেরোবে। যদি এদিক থেকে ঢুকে এটা থেকে বেরোতো, দেখো যদি আলোক রশ্মি এখান থেকে ঢুকে এদিক থেকে বেরোতো, তাহলে এই দুটো প্রতিসারক হয়ে যেত, এই দুটো যে দুটো ধরে আছি দেখো এই দুটো, ঠিক? যদি আলোক রশ্মি এখান থেকে ঢুকতো বাম এই পাশেরটা থেকে ঢুকে নিচ থেকে বেরোতো, তাহলে এই দুটো প্রতিসারক তল হয়ে যাবে। আর যদি এই দুটো ব্যবহার হয় তাহলে এই দুটো প্রতিসারক তল। তার মানে প্রতিসারক তল যে কোনো তিনটের মধ্যে যে কোনো দুটো কিন্তু হতে পারে প্রতিসারক তল, ঠিক আছে? আর সেটা আয়তকার হবে। তো প্রতিসারক তল আমরা বুঝতে পারলাম, ঠিক? প্রতিসারক তলের পরে প্রতিসারক কোণটা বুঝে নিই আগে। প্রতিসারক কোণ মানে হচ্ছে যেই দুটো প্রতিসারক তল থাকবে তারা যে কোণে থাকবে, দুটো প্রতিসারক তলের মধ্যবর্তী কোণ, দুটো প্রতিসারক তলের মধ্যবর্তী কোণ। সো এখানে আমি লিখে দিচ্ছি দুটি প্রতিসারক তলের মধ্যবর্তী কোণ। আর প্রতিসারক তল কি হবে? যেই দুটি তলের মধ্য দিয়ে রশ্মি ছেদ করে, ঠিক সহজে মনে রাখো, যেই দুটো তলকে রশ্মি ছেদ করে যাবে মানে সেই আপতন হওয়ার সময় আর নির্গত হওয়ার সময়, সেই দুটোকেই আমরা প্রতিসারক তল বলো। তাদের মধ্যে যে কোণটা হবে সেটা প্রতিসারক কোণ হয়ে যাবে। এবার কথা হচ্ছে, ধরে নাও আমি এখানে একটা ভ্যালু দিচ্ছি 30 ডিগ্রি, এখানে আমি দিচ্ছি 75 ডিগ্রি, আর এখানে আমি দিচ্ছি 15 ডিগ্রি, ঠিক? আমি এভাবে করে দিয়েছি আমার ইচ্ছে। এই পাশ থেকে যদি আমি দেখি, এই পাশ থেকে যদি দেখি এইভাবে, তো ত্রিভুজ আকার দেখতে পাবো। তো এইভাবে আলোক রশ্মি যদি এদিকে বেরিয়ে যায় তাহলে আমার প্রতিসারক তল কি হবে? এক্স ওয়াই আর ওয়াই জেড। তো এই কেসে প্রতিসারক তল যেটা হয়ে যাবে, আমি প্রধান ছেদকে পরে লিখবো, প্রতিসারক তল যেটা হয়ে যাবে এই কেসে এক্স ওয়াই যে তলটা ভেতর দিকে আছে
আর কি হবে ওয়াই জেড যেটা আছে, ওয়াই জেড আর এক্স ওয়াই যেটা ভেতর দিকে আছে, ঠিক। সো এদের মধ্যবর্তী কোণ যেটা হবে সেটা তো আমি দেখতে পাচ্ছি 75 ডিগ্রি হচ্ছে। সো প্রতিসারক কোণ হয়ে যাবে 75 ডিগ্রি। সো এই প্রতিসারক কোণকে ক্যাপিটাল এ দিয়ে লেখা হয়, সেটা হচ্ছে এক্স ওয়াই আর ওয়াই জেড এর মধ্যবর্তী কোণ। সো এ 75 ডিগ্রি হয়ে যাবে। কেউ বলবে স্যার এটা 1 নম্বর রশ্মি ধরুন, আর আমি যদি 2 নম্বর একটা রশ্মি এখান থেকে ফেলে এদিক থেকে বের করি, এটা 2 নম্বর, এদিক থেকে একটা রশ্মি, এদিক থেকে একটা রশ্মি ঢুকেছে, মোটা বানিয়ে দিচ্ছি, এদিক থেকে একটা রশ্মি ঢুকেছে দিয়ে ওদিক থেকে বেরিয়েছে 2 নম্বর যেটা, এখানে তাহলে কি প্রতিসারক কোণ আলাদা হবে? হ্যাঁ, প্রতিসারক কোণ এখন হয়ে যাবে 15 ডিগ্রি। প্রতিসারক কোণ হয়ে যাবে, এটা কত হয়েছে 15, 90, 180 কি হয়েছে? 180 হয়নি না, 75, 5, 75, 85, সরি এটাকে 45 হলে হয়ে যাবে মনে হচ্ছে, 8, 4, 12, আর এটা হয়ে যাবে 5, 5, 10, 7, 4, 11, 12, এটা হয়ে যাবে 60, ঠিক আছে। 180 হতে হবে, ঠিক আছে 180 হতে হবে, ত্রিভুজের যে সমষ্টি হবে কোণের 180, দেখে নি একবার, 7, 4, 11, 110, 120, 60, ঠিক আছে। তো প্রথমটা প্রতিসারক কোণ 75। যদি 2 নম্বর রশ্মিকে দেখা হয় তাহলে 2 নম্বর রশ্মির জন্য প্রতিসারক তল তো হয়ে যাবে ওয়াই জেড আর এক্স জেড। তো 2 নম্বর, এটা হচ্ছে প্রথম নম্বরের জন্য, প্রথম নম্বর রশ্মি প্রথম, তার জন্য যে তল হয়েছে সেটা এক্স ওয়াই অ্যান্ড ওয়াই জেড। এটা 2 নম্বর রশ্মি আমি যদি দেখি, খেয়াল করি 2 নম্বর রশ্মি যদি খেয়াল করা হয় তাহলে আমি দেখব এ হয়ে যাবে 45 ডিগ্রি। কারণ এখন যে প্রতিসারক তল হবে সেটা ওয়াই জেড হবে আর এক্স জেড হবে, এক্স জেড আর ওয়াই জেড, এক্স জেড আর ওয়াই জেড প্রতিসারক তল হয়ে যাবে। তো বুঝতে পারলাম যে কখনো এরকম বলবে না যে একটা ত্রিভুজ এঁকে দিয়েছে তার উপরেরটাই, বাচ্চারা যে ভুলটা করে সেটা হচ্ছে উপরেরটাই প্রতিসারক কোণ নিয়ে নেয়, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি উপরেরটা প্রতিসারক কোণ হবে না, আলোক রশ্মি দেখতে হবে, যদি এরকম যায় তাহলে উপরেরটা কি হবে আমার প্রতিসারক কোণ হয়ে যাবে। প্রতিসারক কোণ, কারণ এই যে মহারাজ আছে, এই যে প্রিজমটা আছে, একে আমি উপর দিকে 75 রেখেছি, কেউ যদি এসে এরকম উল্টে দেয় এটা 75 হয়ে যাবে, আর এটা 45, এটা 60 হয়ে যাবে, আর এটা 45 হয়ে যাবে, একটু ঘুরিয়ে দিয়েছি, তাহলে কি প্রতিসারক কোণ 60 হয়ে যাবে? তো তখন তুমি কনফিউশনে পড়বে যে প্রতিসারক কোণ তাহলে 60 হবে, 75 হবে না 45 হবে, ঠিক আছে। তো খেয়াল রাখতে হবে প্রতিসারক কোণ হবে সেটাই, আমি আলোক রশ্মি যতক্ষণ না ফেলছি ততক্ষণ কিন্তু আমি প্রতিসারক কোণকে আমি বলতে পারি না। তো এখান থেকে যেই দুটো তলের মধ্যে দিয়ে রশ্মি যাবে সেই দুটো তলের মধ্যবর্তী কোণ তাহলে 45 হয়ে যাবে এখানে, ঠিক আছে। এইটা আর এইটা এদের মধ্যবর্তী কোণ, কোনোদিন ওপরেরটা দেখে বলে দেবে না যে প্রতিসারক কোণ 60 হয়ে যাবে। তো সেটা নির্ভর করবে আলোক রশ্মি কোনটাতে ঢুকেছে, আপতন কোথা থেকে হয়েছে, কোথা থেকে নির্গত হয়েছে। আশা করি বোঝাতে পারলাম। ঠিক, এটা ছিল প্রতিসারক কোণ। প্রধান ছেদ কি হয়? প্রধান ছেদ মানে বুঝতে পেরেছো, একটা কোনো কিছু ছেদ করে যাচ্ছে। প্রধান ছেদ হচ্ছে এই যে এ বি সিটাকে আমি ডট করে বানিয়েছি না, ধরে নাও এই যে এটা আছে, এই ত্রিভুজকে আমি কেটে ফেলেছি, একটা আমি এরকম দাগ করেছি এখানে, এখান থেকে এই যে দাগ করে আমি কেটে নিয়েছি, একে আমি কিছু চাকু দিয়ে একটা কেক টাইপের কিছু, এটা যদি জেলি হতো তাহলে আমি এভাবে করে কেটে দিতাম এখান থেকে। তো কেটে দিলে একটা তল আমি দেখতে পাবো, যেই তল একে লম্বভাবে কেটে যাবে, যেই তল একে লম্বভাবে কাটতে পারবে, এই যে প্রতিসারক তল একে লম্বভাবে কেটে ফেলতে পারবে, প্রতিসারক তল যে আছে তার লম্বতে এইভাবে যদি কাটি তাহলে সেটাকে আমি প্রধান ছেদ বলতে পারি। মানে এখানে এ বি সি হচ্ছে প্রধান ছেদ, এটা নিয়ে কোনো করতে হবে না, এটা তেমন বেশি কিছু না, ঠিক আছে। প্রধান ছেদ তোমাদের বইতে লেখা আছে, প্রধান ছেদ, তো সেই জন্য আমি বলছি প্রধান ছেদ বলছে যে প্রিজমের প্রতিসারক তলকে লম্বভাবে ছেদ করে, প্রিজমের প্রতিসারক তলকে লম্বভাবে ছেদ করবে। তো আমি প্রিজমের যে প্রতিসারক তল আছে সেটাকে আমি লম্বভাবে কেটে দিয়েছি, এরকম নয়, লম্বভাবে কেটেছি, তো সেভাবে লম্বভাবে, তাহলে কি হবে, মানে একে যদি কেক হতো, একে যদি আমি বলতাম দুই ভাই মিলে হাফ হাফ করে নাও, তাহলে তুমি যেভাবে কাটতে, তুমি যেভাবে সমান করার জন্য যেভাবে কেকটাকে কাটতে, কারোর যেন বেশি না হয়, তাহলে সেটাই কি হয়ে যাবে, লম্বভাবে আমি কাটবো, ঠিক আছে। তো লম্বভাবে কাটলে যে তল আমি পাবো সেটাকে প্রধান ছেদ বলবো। প্রান্ত রেখা কি হয়ে যাবে? প্রান্ত রেখা হচ্ছে দুটো প্রতিসারক তল যে আছে সেই দুটো প্রতিসারক তলের হচ্ছে যেখানে গিয়ে মিলেছে, দুটো প্রতিসারক তল যেখানে গিয়ে মিলেছে সেই রেখাটাকে আমরা প্রান্ত রেখা বলবো। তো এই যে প্রথম নম্বর
EGEHKD, EHKRD, এইটা এই যে তলটা আছে, এই তলটা, এটা আমি যদি আলো এই দিক থেকে ফেলি, এদিক থেকে যদি বেরোয়, তাহলে এটা প্রতিসারক তল, ঠিক আছে, এটা প্রতিসারক তল আর এটা প্রতিসারক। তো এই দুজন মিলেছে কোথায়? এইখানে মিলেছে। তো এটাকে প্রান্তরেখা বলবো। এই প্রতিসারক তল আর এই প্রতিসারক তল এভাবে আছে। তো এরা যেখানে মিলেছে, এখানে যেখানে মিলেছে সেটাকে কি বলবো? প্রান্তরেখা। আর সেই প্রান্তরেখার বিপরীত দিকে যে তল থাকে সেটাকে আমরা ভূমি বলি। সো প্রান্তরেখাও আলাদা আলাদা হতে পারে। যে দুটো তল প্রত্যেকটা জিনিস প্রতিসারক তলের সঙ্গে মিলেছে, দেখো প্রথমে প্রতিসারক তল, যে দুটোর মধ্যে আলো পড়বে, যে তল দুটো, তিনটে তল আছে, সো যে দুটি তলের মধ্যে আলো পড়বে এবং নির্গত হয়ে যাবে সেই তলকে আমরা প্রতিসারক তল নেব। তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে প্রতিসারক কোণ বলবো, ঠিক আছে। এবার বলছে প্রধান ছেদ। প্রতিসারক তলকে লম্বভাবে ছেদ করে যে তল তাকে প্রধান ছেদ বলবো। আর কি বলেছে? প্রান্তরেখা। দুটো প্রতিসারক তল যে জায়গায় মিলিত হয়েছে সেই সরল রেখাকে প্রান্তরেখা বলবো, ঠিক। আর ভূমি কি হবে? যে প্রতিসারক, যে প্রান্তরেখা আছে তার বিপরীতে। সো এটা যদি প্রান্তরেখা হয়, এটা যদি প্রান্তরেখা হয়, এর বিপরীতে এইটা আছে। এটা যদি প্রান্তরেখা হয়, এটা যদি প্রান্তরেখা হয়, তাহলে এর বিপরীত তল এটা। এটা যদি প্রান্তরেখা হয় তাহলে ভূমি এটা হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে করেই নামকরণ কিন্তু করা হয়েছে। তো বুঝতে পারলাম। এবার আমি একটু ক্যালকুলেশনে কিন্তু যাব এরপরে প্রিজমের। এবার আমরা প্রিজমের আপতিত রশ্মি এবং নির্গত রশ্মির মধ্যে যে চ্যুতিকোণ হবে সেই চ্যুতিকোণ কত হবে আমরা দেখব। প্রথমে তো এটা জানি যে চ্যুতিকোণ কি হয়। ধরো একটা সরল রেখা এইভাবে যাচ্ছিল, একটা আলো এইভাবে যাচ্ছিল, বাট কোনোভাবে সে এইখানে কি হয়েছে? প্রতিফলন হয়ে এইভাবে হয়ে গেছে, ঠিক এইভাবে করে হয়ে গেছে কোনোভাবে। তো তুমি বলবে স্যার এর যাওয়ার কথা ছিল এই দিকে, এই বরাবর, এ কিন্তু মানে এক্স অ্যাক্সিসের দিকে, এ কিন্তু ওয়াই এর দিকে হয়ে গেছে, এই দিকে হয়ে গেছে। তো তখন আমি বলবো আচ্ছা যাওয়ার কথা ছিল যেদিকে সেদিক থেকে কতটা ঘুরে গেছে? তুমি বলবে স্যার এর যাওয়ার কথা ছিল এদিকে, সেদিক থেকে এ ঘুরে গেছে 90 ডিগ্রিতে। তার মানে এর চ্যুতি হয়েছে 90, মানে যেদিকে যাওয়ার কথা ছিল তার থেকে 90 এর দিকে ঘুরে গেছে। ধরো তুমি এদিকে যাচ্ছিলে, যেতে যেতে তুমি রাস্তায় কিছু দেখলে, ঠিক আছে, এখানে তো তুমি কি করেছো? এই দিকে ঘুরে গেছো 30 ডিগ্রিতে। তাহলে তোমার চ্যুতি কি হয়েছে? যেদিকে যাওয়ার কথা ছিল, যেদিকে গন্তব্যস্থল ছিল, সেদিক থেকে তুমি কি করে গেছো? চ্যুতি হয়ে তোমার 30 ডিগ্রিতে ঘুরে গেছে। তাহলে চ্যুতি হবে 30 ডিগ্রি। তো এখানে বলছে আপতন রশ্মি আর নির্গত রশ্মির মধ্যে চ্যুতিকোণ কত হবে, ঠিক। সো আগে তো আমি আঁকি ছবিটা। তো এবার প্রিজমকে আমরা যদি দেখি এদিক থেকে, তাহলে এটা দেখো এইভাবে ত্রিভুজ দেখতে পাবে তুমি। সো এই ত্রিভুজটা আঁকা হয়েছে। সো ধরে নিলাম এখানে আপতন রশ্মি পড়েছে, এখানে এসে আপতন রশ্মি এইভাবে করে পড়েছে। তো যেখানে পড়েছে সেখানে আমাকে লম্ব আঁকতে হবে। তো কিভাবে আঁকছি দেখো, তোমরা যদি খাতাতে আঁকো তোমরা স্কেল ইউজ করতে পারো। এইখানে আমি স্কেল দিয়ে লম্ব আঁকছি, ডটেড লাইন তোমাদেরকে দেখাচ্ছি, পরীক্ষায় এলে তোমরা কিভাবে আঁকবে, ঠিক এর লম্ব দিয়ে। সো এটা আমার লম্ব হয়ে যাবে, এটা আমার লম্ব হয়ে যাবে। সো এর যাওয়ার কথা ছিল এই দিকে। যদি এই প্রিজম না থাকতো তাহলে কিন্তু আলো রেখাটা এইভাবে যেত, এই যে এই সরল রেখা এই বরাবর যাওয়ার কথা ছিল। তার মানে আমি ডট লাইন বানাবো, যাওয়ার কথা ছিল এইদিকে। কিন্তু এই কি হবে? এ কিন্তু ঘন মাধ্যমে ঢুকেছে, এটা ঘন মাধ্যম আর এটা লঘু মাধ্যম। এবার আমরা জানি ঘন মাধ্যমে ঢুকলে কি হয়? স্পিড কমে যায়, বাইকের স্পিড কমে যায়। বাইকের স্পিড কমে গেলে কাছাকাছি কিসের? লম্বের কাছাকাছি চলে আসে। তো লম্ব এইটা, লম্ব থেকে দূরে নয়, লম্বর দিকে কিন্তু আলোক রশ্মি এবার ঝুঁকে যাবে। তো লম্বর দিকে ঝুঁকে গেছে, এবার গিয়ে এখানে পড়েছে। তো এখানের লম্ব আবার কি করবে? কাজ করবে। তো এখানের লম্ব যেন 90 ডিগ্রিতে হয়, হ্যাঁ লম্ব মানে তো 90 ডিগ্রিতে। তো একে এবার কেটে দিলাম। তোমরা ডটের লাইন বানাবে, আমি বোর্ড বলে এভাবে মুছে দিতে পারছি। সো এটা একটা লম্ব, এটা একটা লম্ব, ঠিক। এবার বাইরে বেরোচ্ছে লঘু মাধ্যম, তার মানে যাওয়ার কথা ছিল এইদিকে। যদি ত্রিভুজ না থাকতো, প্রিজম না থাকতো, তাহলে এইদিকে চলে যেত। তাহলে এখন কোন দিকে যাবে? লঘু মাধ্যমে স্পিড বেড়ে যায় মানে দূরে চলে যাবে। তো লঘু মাধ্যমে লম্বর থেকে দূরে, তো লম্বর থেকে দূরে মানে লম্বর থেকে দূরে এইভাবে চলে গেছে। তো এটা আপতন রশ্মি, আপতিত রশ্মি।
রশ্মি, আর এটা হচ্ছে নির্গত রশ্মি, নির্গত রশ্মি। ঠিক, এবার আমি এটা মুছে দিচ্ছি। সো আপতিত আর নির্গত রশ্মি কতটা কি হয়েছে, চ্যুতি ঘটেছে এদের। তাহলে আমাকে দেখতে হবে আপতন রশ্মি এর যাওয়ার কথা ছিল এইদিকে, এটাই তো আপতন রশ্মির রাস্তা, এই যে রাস্তাটা, ঠিক। আর নির্গত রশ্মি এদিকে ঘুরে গেছে। তো নির্গত রশ্মিকে আমি যদি একটু পেছন দিকে বাড়াই তাহলে দেখতে পাবো এই, তার মানে প্রিজম যদি না থাকতো এ ড্যাশ বরাবর যেত আলোক রশ্মি। ঠিক, এখানে আমি একটা কোনো এম পয়েন্ট নিয়ে নিচ্ছি আর এখানে এন পয়েন্ট। প্রিজম যদি না থাকতো এ ড্যাশের দিকে আলো বেরিয়ে যেত। প্রিজম থাকার জন্য এ ড্যাশ থেকে গিয়ে, এখান থেকে গিয়ে যাওয়ার কথা ছিল এই দিকে, কিন্তু ঘুরে গেছে এই দিকে। তার মানে আমি বুঝতে পারছি যাওয়ার কথা ছিল এই দিকে, মানে এই দিকে যাওয়ার কথা ছিল, এই দিকে ঘুরে গেছি, এইদিকে যাওয়ার কথা ছিল ঘুরে গেছি, তার মানে এটাই চ্যুতি। তো এদিকে যাওয়ার কথা ছিল এইদিকে ঘুরে গেছি, তো এটাই আমার চ্যুতি হবে। তো এই যে কোণটা হবে সেটা চ্যুতিকোণ হবে। ঠিক, এবার তোমাদের বইয়ের হিসেবে আমি নামকরণগুলো লিখে নিচ্ছি। এটা এ ধরেছে, এটা বি ধরেছে, এটা সি ধরেছে, যাতে তোমরা পরে আবার বইয়ের সাথে মিলিয়ে নিতে পারো। ঠিক, ও এন আর ধরেছে, এটা ও, এটা এন, এটা যেখানে মিশেছে, আর এটা আর। ওকে, বইয়ের সাথে মিলিয়ে করছে। এ কিউ এন আর করেছে, এটা কিউ, আর এইটা যেখানে মিলেছে সেটাকে ও নিয়েছে। ঠিক, ও নিয়েছে। এই হচ্ছে নামকরণ, তোমার বইতে আছে ও এন, ঠিক, এ বি সি, আর এটা ডেল্টা। তো পুরো ছবিটা কিন্তু এটা। এখান থেকে আমাকে ক্যালকুলেট করতে হবে ডেল্টা কি হবে। এবার এইটা হচ্ছে আপতন রশ্মি, আপতন কোণ। আপতন কোণ আমি I1 নিচ্ছি, আপতন কোণ লম্ব থেকে আপতিত রশ্মির কোণ। আর এটা কি হবে, এই যে যেটা হচ্ছে এইটা লম্ব থেকে নির্গত হচ্ছে, তো এটাকে আমরা I2 নিচ্ছি। নির্গত রশ্মি যে কোণটা হয়েছে প্রতিসৃত কোণ, এখান থেকে যেটা প্রতিসরণ হয়ে বেরিয়ে যাচ্ছে নির্গত রশ্মি, আমরা তার যে কোণটা সেটাকে আমরা I2 নিচ্ছি। ঠিক আছে, তো এই I1 আর I2, আর সাথে আছে আমার এই। এবার বলো দেখি যে এখানে প্রতিসরণ কোণ কি হবে। প্রতিসরণ কোণ যেটা হবে, প্রতিসারক কোণ যেটা হবে, সেটা হবে প্রতিসারক তলের মধ্যবর্তী কোণ। তার মানে এই তল আর এই তল, এবি তল, এবি আর এসি, এদের মধ্যবর্তী কোণ কি হয়ে যাবে, আমার প্রতিসারক কোণ হয়ে যাবে। সো এখানে প্রতিসারক কোণ হয়ে যাবে এ, প্রতিসারক কোণ। তো প্রতিসারক কোণ হয়ে যাবে এ। এবার আমাকে ডেল্টা বের করতে হবে। সেই ডেল্টা বের করার জন্য আমরা কি করতে পারি, এক, ধরে নাও এ প্রথমে যাচ্ছিল এইদিকে, এ ঘুরে গেছে এইদিকে। প্রথমবার যখন এই ডেভিয়েশন হয়ে যায়, আমি যাচ্ছি, কেউ আমাকে বললো 30 ডিগ্রিতে ঘুরে যাও, তো আমি এই যাওয়ার পথে 30 ডিগ্রি ঘুরে গেছি। আবার একটু যাওয়ার পর আবার একজনকে জিজ্ঞেস করলাম, সে বলল আরো 15 ডিগ্রি ঘুরে যাও। ঠিক, সো টোটাল আমি কত ঘুরেছি, 30 ঘুরেছি। আমি 30 ঘুরেছি, এখান থেকে 30 ঘুরেছি, আবার 15 ঘুরে গেছি। তুমি বলবে স্যার আপনি তো 45 ঘুরেছেন, মানে 30 প্লাস 15। তার মানে এখানে দুবার এর চ্যুতি ঘটেছে। প্রথমবার যখন প্রতিসরণ হয় সেখানে একবারে চ্যুতি ঘটেছে, দ্বিতীয় তলে যখন প্রতিসরণ হয় সেখানেও একবার চ্যুতি ঘটেছে। তাহলে এইটাকে আমি ডেল্টা 1 লিখছি, ডেল্টা 1, এই যে যেটা, এটাকে ডেল্টা 1 লিখছি। সো ডেল্টা 1 হয়ে যাবে ও কিউ আর, ডেল্টা 1 হয়ে যাবে, ডেল্টা 1 প্রথমবার চ্যুতি হয়েছে ও কিউ আর, ও কিউ আর হচ্ছে ডেল্টা 1, ডেল্টা 1। তারপরে দ্বিতীয়বার যখন চ্যুতি ঘটে, সেটা কি, দ্বিতীয়বার যেদিকে যাওয়ার কথা ছিল তার থেকে 15। সো এই যে চ্যুতিটা হবে সেটা হয়ে যাবে ডেল্টা 2। সো ডেল্টা 2 আমি যেটা নিচ্ছি সেটা হয়ে যাবে, একে কোনো রশ্মি নিয়ে, এর কোনো নামকরণ নিয়ে নেই। তোমাদের বইতে কি নিয়েছে, পি নিয়েছে, এটা পি, আর এটাকে এস নিয়েছে, এটাকে এস, আর একে আমি কোনো নিজে থেকে নাম নিচ্ছি টি। ঠিক,
সো তোমার যেটা হবে সেটা হবে ডেল্টা টু টি আর এস, টি আর এস, টি আর এস হয়ে যাবে ডেল্টা টু। এবার কথা হচ্ছে এই দুটোকে আমি যদি যোগ করে ফেলি আমি ডেল্টা নেট পেয়ে যাব, যেটা আমার এই ডেল্টা। সো ডেল্টা হয়ে যাবে ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু। সো এবার আমাকে ডেল্টা ওয়ান আর ডেল্টা টু বের করতে হবে। সো ডেল্টা ওয়ান কি হবে? ডেল্টা ওয়ান আমি দেখতে পাচ্ছি ডেল্টা ওয়ান এর জন্য আমি কি করব, ডেল্টা ওয়ান একে এন আর এটার কোনো নাম নিয়েছে পি কিউ। আচ্ছা, কিউ এন, কিউ এন আই, এই যে আই ওয়ান, সেই আই ওয়ান কার সঙ্গে সমান হবে? দেখো এটা বিপরীত, এর যে কোণ হবে এটা এর সঙ্গে সমান হবে, মানে আই ওয়ান ইকুয়ালস টু কোণ ও কিউ আর এন, সেটা আই ওয়ান হয়ে যাবে, ও কিউ এন সেটা আই ওয়ান হবে। তো সেই আই ওয়ান হচ্ছে ডেল্টা ওয়ান প্লাস আর কিউ এন, অ্যাঙ্গেল আর কিউ এন, অ্যাঙ্গেল আর কিউ এন। সো ডেল্টা ওয়ান আমি যেটা পাবো সেটা হবে আই ওয়ান মাইনাস আর কিউ এন। এদিকে যাওয়ার কথা ছিল এদিকে, ঠিক আছে। এবার কথা হচ্ছে এখানে এই আর কিউ এনটা কি? আর কিউ এনটা হচ্ছে প্রথমবার প্রতিসরণ হয়েছে প্রতিসারক কোণ আর ওয়ান, আর এইটা দ্বিতীয়বার যখন হয় এটাকে আর টু নেওয়া হয়। এখানে বইতে আর ওয়ান আর আর টু নিয়েছে, এটা আর ওয়ান, মানে এই আর কিউ এনটা হচ্ছে আর ওয়ান। সো আমি ডেল্টা ওয়ানকে লিখতে পারি আই ওয়ান মাইনাস আর ওয়ান। এবার আমি ডেল্টা টুর কাছে যাই। আই টু থেকে আমি যদি ডেল্টা টু মাইনাস করে দিই, আই টু থেকে আমি যদি টি আর এস কে মাইনাস করে দিই, অ্যাঙ্গেল টি আর এস, আই টু থেকে অ্যাঙ্গেল টি আর এস যদি মাইনাস করে দিই তাহলে আমি পাবো অ্যাঙ্গেল টি আর, এইখানে কিছু একটা নিয়েছিলাম কিউ এম নিয়ে নাও, ঠিক। সো অ্যাঙ্গেল টি আর এম, ওকে। সো টি আর এস যেটা হবে, টি আর এস সেটাই হচ্ছে আমার ডেল্টা টু। সো আই টু মাইনাস ডেল্টা টু ইকুয়ালস টু টি আর এম, এই যে কোণটা আছে এই কোণটা এর সমান, আর টুর সমান, দেখে নাও এই যে কোণটা আছে এই লাইন আর এই লাইন, এইটা আর টুর সমান। সো এটা হয়ে যাবে আর টু। সো এখান থেকে আমি ডেল্টা টু পাবো আই টু মাইনাস আর টু, আই টু মাইনাস আর টু, ঠিক আছে। সো আমরা কি পেলাম কি ডেল্টা ওয়ান আর ডেল্টা টু। সেই ডেল্টা ওয়ান ডেল্টা টু কে এবার আমি বসিয়ে দিচ্ছি ভ্যালু। সো ডেল্টা ওয়ান এর ভ্যালু যেটা এসছে আই ওয়ান মাইনাস আর ওয়ান আর সাথে প্লাস আই টু মাইনাস আর টু। সো ফাইনালি ডেল্টা যেটা নেট আসছে সেটা আমাদের হচ্ছে আই ওয়ান প্লাস আই টু মাইনাস আর ওয়ান প্লাস আর টু। দিস ইজ দি ডেল্টা নেট। এবার আমাদের টাস্ক হচ্ছে আর ওয়ান প্লাস আর টু কোনোভাবে বের করে নাও। সো আর ওয়ান প্লাস আর টু বের করার জন্য আমাকে কোথায় যেতে হবে? দেখো আর ওয়ান আর আর টু। সো এইটা তো আমার এ, আর সাথে আমাকে এখানে এ আনতে হবে। তো দেখে নাও এটা যদি আর ওয়ান হয় আমি এটা লিখতে পারি যে এ ও আর কোণ এ কিউ আর কোণ যেটা হবে সেটা হবে সেটা প্লাস আর কিউ এন 90 ডিগ্রি হয়ে যাবে। এই কোণ আর এই কোণ মানে আর ওয়ান, এই কোণ আর এই কোণ মিলে 90 ডিগ্রি হবে, মানে অ্যাঙ্গেল এ কিউ আর প্লাস আর ওয়ান ইকুয়ালস টু 90, ঠিক। তাহলে আমি আর ওয়ান এ কিউ আর কি পাবো? এ কিউ আর ইকুয়ালস টু 90 মাইনাস আর ওয়ান, ঠিক। তারপরে কোণ, এই কোণটা, এই যে এই কোণ
এ আর এন, এ আর এন কি হয়ে যাবে, এ আর এন, এ আর কিউ, সরি এ আর কিউ এই কোণ প্লাস আর টু কিউ আর এন ইকুয়ালস টু 90, কিউ আর এন যেটা আমার আর টু, সো অ্যাঙ্গেল এ আর কিউ প্লাস আর টু ইকুয়ালস টু 90, সো অ্যাঙ্গেল এ আর কিউ ইকুয়ালস টু 90 মাইনাস আর টু। ঠিক, অ্যাকচুয়ালি লিখে লিখে করতে হচ্ছে বলে এত সময় লাগছে, নাহলে তুমি ডাইরেক্ট এইখানে লিখতে পারো। দেখো আমি এইগুলো সবগুলো মুছে দিচ্ছি, তুমি ডাইরেক্ট লিখতে পারো। এটা যদি আর টু হয়, এটা 90 মাইনাস আর টু হবে, দেখতেই পাচ্ছ এগুলো তুমি পরীক্ষার সময় 90 মাইনাস আর টু আর আর টু দুটো মিলেই তো তবেই তো 90 হবে, এই কোণটা তো পুরো 90, সেখানে 90 মাইনাস আর টু আর এটা 90 মাইনাস আর ওয়ান, এখানে আমরা লিখে দিতে পারি এরকম, বাট তোমাকে প্রুভ করার সময় এভাবে লিখতে হবে। তো দেখতে পাচ্ছি এই যে কোণ আর এই কোণ, এই যে এখান থেকে যে কোণ আর এ মিলে 180 বানাবে, 180 বানাবে। তাহলে কোন কোন, অ্যাঙ্গেল এ কিউ আর প্লাস অ্যাঙ্গেল কিউ আর এ প্লাস অ্যাঙ্গেল কিউ এ আর ইকুয়ালস টু 180, 180 তিনটে ত্রিভুজের তিনটে কোণ 180 হয়। সো এ কিউ আর কি হয়ে যাচ্ছে 90 মাইনাস আর ওয়ান, কিউ আর এ কিউ আর আর কিউ আর এ একই, সো 90 মাইনাস আর টু। মাঝেরটা কোণ হয়, এখানে কোণ হচ্ছে কিউ, এখানে আর আর এখানে এ, প্লাস এ ইকুয়ালস টু 180, সো 90 প্লাস 90 180 মাইনাস আর ওয়ান মাইনাস আর টু ইকুয়ালস টু প্লাস এ ইকুয়ালস টু 180, সো 180 180 মাইনাস হয়ে কেটে যাবে, এ ইকুয়ালস টু আর ওয়ান প্লাস আর টু। ঠিক, সো এটা সেকেন্ড আর এটা ছিল ফার্স্ট। সো ফার্স্ট আর সেকেন্ড মিলে আমরা ডিরেক্টলি লিখতে পারি আর ওয়ান প্লাস আর টু এর সমান হয়ে যাবে। সো ডেল্টা ইকুয়ালস টু আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ, কারণ এ ইকুয়ালস টু আর ওয়ান প্লাস আর টু। তো তোমরা এক নম্বর যেটা স্টার মার্ক করে দিচ্ছে সেগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। ঠিক, ঘুমিয়ে ঘুমিয়েও মনে রাখতে হবে। ঠিক আছে, যেগুলো আমি স্টার মার্ক করে দিচ্ছি সেগুলো কোনোভাবে তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, সো পুরো প্রুফ কিন্তু এখানে থাকে। সো তোমরা কি করবে, একবার এই প্রুফকে বসে একবার দেখে দেখে করবে, একবার না দেখে করবে, দেখবে মনে থেকে যাবে। এবার আমরা এর কিছু কোশ্চেন করব। সো তোমাদের এইভাবে সহজ কোশ্চেন দেওয়া থাকতে পারে, দেখো এইভাবে করে করছে, এভাবে করে আপতন রশ্মি পড়েছে আর এখানে নির্গত হয়ে বেরিয়ে যাচ্ছে। ঠিক, সো আবর্তিত রশ্মির যে কোণ হয়েছে সেটা 30 ডিগ্রি, আর এটা প্রতিসরণ হয়ে যেটা বেরিয়েছে তার কোণ হচ্ছে 15। সো এটা হচ্ছে I2 আর এটা হবে আমার I1, এ যেটা হয়ে যাবে সেটা 60 ডিগ্রি হয়ে যাবে। তো সবগুলোই দেওয়া আছে, চ্যুতি আমাকে যদি চায় তাহলে 30 প্লাস, সরি একে না একটু বাড়িয়ে নাও, না এটা 45 হয়েছে। ঠিক আছে, সো তাহলে 30 প্লাস 45 মাইনাস 60, তাহলে 75 মাইনাস 60, তো কি হয়ে যাবে 15 ডিগ্রি হয়ে যাবে। তো এইভাবে কোশ্চেন দিতে পারে। ঠিক, তো ডাইরেক্ট তোমাকে প্রতিসরণ কোণ দিয়ে দিল, তারপরে প্রতিসারক কোণ দিয়ে দিল, তারপরে হচ্ছে আপতন রশ্মির কোণ দিয়ে দিল, এভাবে করে তোমাকে শুধু এই দুটো ফর্মুলা মনে রাখতে হবে। ঠিক আছে, এবার তোমাকে খেয়াল রাখতে হবে যে সর্বনিম্ন এই যে চ্যুতি হয়েছে সেটা সর্বনিম্ন তখনই হবে, সর্বনিম্ন তখনই হবে যখন I1 ইকুয়ালস টু I2 হবে। যখন I1 মানে এইটা আর এইটা যখন সমান হয়ে যাবে তখন সর্বনিম্ন চ্যুতি হয়ে যাবে। তো কখনো কোশ্চেন জিজ্ঞেস করলে যে সর্বনিম্ন চ্যুতি প্রিজমে কখন হবে, তখন I1 I2 ইকুয়াল মানে এইটা সমান হয়ে যাবে, সাথে R1 প্লাস R2 কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। সো R1 প্লাস R2 সমান হয়ে যাবে সর্বনিম্ন চ্যুতি। তো এর উপরে কিভাবে কোশ্চেন হতে পারে, দেখো এর উপরে এইভাবে কোশ্চেন হতে পারে যে আমার সমবাহু ত্রিভুজ আছে, ঠিক মানে 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি দেওয়া আছে।
ঠিক, আমাকে সর্বনিম্ন হচ্ছে চ্যুতি চেয়েছে, সর্বনিম্ন চ্যুতি চেয়েছে I1 I2 সমান হয়ে যাবে, তাহলে কি কি ভ্যালু আসবে দেখো, যে কোনো একটা তোমাকে এ দিয়ে দেবে, যে এখান থেকে একটা কোণ ধরে নাও 30 দিয়ে দিয়েছে, তো 30 যদি দিয়ে দেয় তাহলে এটাও 30 হবে, I2 যেটা হবে সেটাও 30 হবে। ঠিক, আপতন রশ্মি, আপতিত কোণ আর প্রতিসৃত কোণ যেটা প্রতিসরণ কোণ হচ্ছে সেটাও 30 হবে, এই দুটো সমান হবে। সো এই দুটো যদি সমান হয়ে যায়, ডেল্টা হয়ে যাবে 30 প্লাস 30 নয়, এক কাজ করো, এই তো ডেল্টা 0 হয়ে যাচ্ছে, এক কাজ করো 45 করে নাও, 45 আর এই পাশে 45 ডিগ্রি। ঠিক, সো 45 হয়ে যাবে 90 প্লাস তোমাদের হয়ে যাবে 60 এ মাইনাস 60, সো হয়ে যাবে 30 ডিগ্রি আমাদের চ্যুতি হয়ে যাবে, সো 30 ডিগ্রি চ্যুতি হয়ে যাবে। তো এখানে তোমাকে শুধু দুটো ভ্যালু দেবে, এক হচ্ছে যে তোমাকে বলে দেবে প্রতিসারক কোণ কত আছে সেটা, আর আপতন কোণ এত দেওয়া হয়েছে, তাহলে আমার চ্যুতি কত হবে, সর্বনিম্ন চ্যুতি কত হবে। তো আপতন কোণ যত দেওয়া থাকবে এই পাশের 45 I2টা বা প্রতিসরণ কোণ যেটা হবে সেটাও কিন্তু একই হবে। সো এই দুটো আমার একই, এই দুটো ভ্যালু দেওয়া আছে আর এ জানা আছে, সো এখান থেকে আমি অ্যান্সার পেয়ে যাবো। সো এইভাবে কোশ্চেন কিন্তু করতে পারে। ঠিক, সো প্রিজমের এই পার্ট থাকবে, এরপরে তোমাদের যেটা আছে লেন্স, সেই লেন্স নিয়ে আমরা কিন্তু আছি। তো পড়তে থাকো, নোটস বানাতে থাকো, এবং ধারণা বা যে আজকে কিছু নতুন শিখলাম বা সেটা পড়ার পরে তুমি ভাবতে থাকো যে কি শিখলাম, তাহলে কিন্তু তোমার ইমাজিনেশন পাওয়ার বাড়বে, তোমার ব্রেনের ক্ষমতা ধরে রাখার ক্ষমতাও বাড়বে। তো থ্যাংক ইউ।